নমস্কার। ভাবার্থ রত্নাকর শ্লোক সংখ্যা 18। আমরা মেষ লগ্নই কন্টিনিউ পড়ে যাচ্ছি। আর হয়তো কয়েকটা শ্লোক রয়েছে, মানে টোটাল 20-22টা শ্লোক রয়েছে মেষ লগ্নের ক্ষেত্রে। তারপর আমরা বৃষ লগ্নে চলে যাব এবং প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলি, যাদের মেষ লগ্ন নয় অন্য কোনো লগ্ন রয়েছে তারাও এই ভিডিও দেখুন। অনেক কিছু সূত্র রয়েছে যেগুলো আপনি আপনার লগ্নের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন এই জিনিসগুলো যদি বুঝতে পেরে যান। অন্য লগ্নের জাতক জাতিকারাও ভিডিওটা দেখুন। আর মেষ লগ্নের যদি জাতক জাতিকা হন আপনি, তাহলে তো অবশ্যই ভিডিওটা দেখুন। খুব লাভবান হবেন। অনেক ভুল ভ্রান্তি ভেঙে যাবে আপনার, যেগুলো আপনি অনেক কিছু জেনে আসছেন যে ভুল জিনিস। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। লাভবান হবেন, অনেক মূল্যবান ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন। শ্লোকে চলে আসি। বলছে মেষ লগ্নে তু জাতস্য লগ্নে রবি ভৃগু যদি। মেষ লগ্নের কথাই বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1 লিখে রেখেছি, মানে এটা মেষ লগ্ন এবং এটা লগ্নের ঘর। এই জন্মপত্রিকা অনুযায়ী এখানে 1 লগ্ন 1 লেখা, মানে এখানে 1 নম্বর রাশি মেষ রাশি। বলছে মেষ লগ্নে তু জাতস্য লগ্নে রবি ভৃগু যদি। রবি এবং ভৃগু যদি থাকে, রবি মানে বুঝতে পারছেন, ভৃগু মানে শুক্র। লগ্নে যদি শুক্র এবং রবি থাকে, তাহলে এখানে আপনাকে দেখতে হবে যে রবি কোন স্থানের অধিপতি? পঞ্চম স্থানের অধিপতি, মানে অত্যন্ত শুভ গ্রহ, ত্রিকোণ স্থানের অধিপতি। এবং শুক্র দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি, অত্যন্ত শুভ গ্রহ। এখানেও শুক্র অত্যন্ত শুভ গ্রহ। তাহলে দুটো ভালো গ্রহ লগ্নে রয়েছে, এক্ষেত্রে খুব ভালো বলা যায়। পরের লাইনে কি বলছে? গুরু না বিকশিত নো ছেদ শুক্র যোগপ্রদ ভবেত। যদি গুরু দ্বারা দৃষ্ট না হয়, রবি এবং শুক্র যদি লগ্নে থাকে এবং গুরু দ্বারা যদি দৃষ্ট না হয়, গুরু না বিকশিত নো ছেদ শুক্র যোগপ্রদ ভবেত, তাহলে শুক্র এখানে অনেক যোগপ্রদ ফল দেবে। ব্যাপারটা কীরকম দাঁড়ালো? বৃহস্পতির দৃষ্টি পড়লে তো অত্যন্ত ভালো। আমরা এটাই জেনে এসেছি যে বৃহস্পতি শুভ গ্রহের দৃষ্টি সবসময় শুভ হয়। বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়বে সেই ঘরেরও ভালো করবে, যেই গ্রহের ওপর দৃষ্টি পড়বে সেই গ্রহেরও ভালো করবে। এটাই আমরা জেনে এসেছি। তাহলে এখানে এরকম ব্যাপারটা হলো কেন যে বৃহস্পতির দৃষ্টি পড়লে, দৃষ্টি না পড়লে তবেই শুক্র ফলপ্রদ যোগফলপ্রদ হবে, না হলে যোগফল দিতে পারবে না। দেখতে থাকুন। দেখুন, আমরা জানি কি যে এখানে কেন্দ্রাধিপতি দোষ একটা দোষ আছে, আমরা জানি, তাই তো? কেন্দ্রাধিপতি দোষ সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, বিস্তারিত ভিডিও সেখানে রয়েছে। কেন্দ্রাধিপতি দোষ কিভাবে লাগে, কেন্দ্রাধিপতি দোষ লাগলে কি প্রবলেম হয়, কেন্দ্রাধিপতি দোষ ক্যান্সেল হওয়ার কি সূত্র রয়েছে, বিস্তারিত রয়েছে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, মূল্যবান ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? কেন্দ্রাধিপতি দোষ বলে একটা দোষ আছে। সেখানে আমরা জানি যে শুভ গ্রহের কেন্দ্রাধিপতি দোষটা লাগে, এবং আমরা জানি শুভ গ্রহ বলতে বৃহস্পতি এবং শুক্র কিন্তু সব থেকে শুভ গ্রহ। তাই বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্রে কেন্দ্রাধিপতি দোষ সব থেকে বেশি লাগে। এটা আমরা জানি, যারা এই অধ্যায়টা আমরা পড়েছি। তো এখানে শুক্র কেন্দ্রস্থানের অধিপতি শুভ গ্রহ হিসাবে রয়েছে এবং লগ্নে রয়েছে, ভালো স্থানে রয়েছে। তার মানে শুক্র খুব মজবুত অবস্থায়, শুভ অবস্থায় রয়েছে। তার মানে শুক্রের এখানে কেন্দ্রাধিপতি দোষ লেগে গেছে। কিন্তু যেহেতু রবির সাথে রয়েছে, রবি একটা নৈসর্গিক রূপে অশুভ গ্রহ, তার মধ্যে ক্রূরতা রয়েছে, তাই শুক্রের মধ্যে কিছু না কিছু অশুভত্ব চলে এসছে, কিছু না কিছু অশুভ প্রভাব শুক্রের উপর পড়েছে রবির, যতই ভালো হোক না কেন। যার ফলে শুভত্বটা কিছুটা কমে গেছে, যার ফলে শুভত্ব কমে যাওয়ার ফলে কেন্দ্রাধিপতি দোষ যে লাগার কথা সেটা লাগেনি। আমরা জানি কেন্দ্রাধিপতি দোষ, কেন্দ্রের অধিপতি গ্রহ যত শুভ অবস্থায় থাকবে, যত মজবুত শুভ অবস্থায় থাকবে, ভালো অবস্থায় থাকবে, তত কেন্দ্রাধিপতি দোষ লাগবে, সেই গ্রহ ঠিকমতো ফল দিতে পারবে না তার দশায়। কিন্তু এখানে সেরকম পরিস্থিতিই তৈরি হয়েছিল। শুক্র ভালো স্থানে থাকার জন্য কেন্দ্রাধিপতি দোষ লেগে গেছিল, শুভ অবস্থায় থাকার জন্য শুভ ফল দিতে পারবে না, কিন্তু রবির সঙ্গে থাকার জন্য সেটা কেটে গেছিল, অশুভত্ব এসে যাওয়ার জন্য। কেন্দ্রের অধিপতি গ্রহ শুভ হয়ে যত অশুভ হবে তত যোগপ্রদ ফল দিতে পারবে, সামর্থ্য হবে ফল দিতে। না হলে তার কেন্দ্রাধিপতি দোষ লেগে গেলে সে সামর্থ্য হবে না ফল দেওয়ার মতো। তো কেন্দ্রাধিপতি দোষ
লেগে যাওয়ার জন্য এখানে বলছে শুভ যোগপ্রদ হবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি যদি পড়ে যায়, ধরুন বৃহস্পতি নবম স্থানে বসে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি, বা সপ্তম স্থানে বসে সপ্তম দৃষ্টি দিচ্ছে, বা পঞ্চম ঘরে বসে নবম দৃষ্টি দিচ্ছে, তাহলে এখানে তো দৃষ্টি পড়বে শুক্রের উপর, শুক্র রবির উপর। যখনই শুক্রের উপর দৃষ্টি পড়বে, এক্ষেত্রে শুক্র রবি এরকম পরিস্থিতি যদি থাকে, তখন যে কেন্দ্রাধিপতি দোষ থেকে দোষটা কেটে গেছিল, যে অশুভত্ব এসছিল রবির সাথে থাকার জন্য, সেই অশুভত্ব কেটে যাবে, কেটে গিয়ে শুক্র আরও শুভ হয়ে যাবে, যার ফলে কিন্তু আবার শুক্রের কেন্দ্রাধিপতি দোষ লেগে যাবে এবং যোগপ্রদ ফল দিতে পারবে না। সেটাই বলেছে গুরু না আবিক্ষিত নোচ্ছেদ শুক্র যোগপ্রদ হবে। যদি গুরু দ্বারা দৃষ্ট না হয় তবেই যোগপ্রদ ফল দেবে, গুরু দ্বারা দৃষ্ট হলে যোগপ্রদ ফল দিতে পারবে না। আপনি হয়তো ভাববেন বিভিন্ন রকম চিন্তা ভাবনা এখানে আসবে, কিন্তু সেটাই সঠিক যেটা আমি বেসিকে পড়িয়েছি। মোটামুটি 100 থেকে 120 পাঠের মধ্যেই আমি বেসিক শেষ করে দিয়েছি। সেখানে যেই জিনিসগুলো আমি পড়িয়েছি সেগুলোই সঠিক। অনেকে বলবেন যে শুক্র রবি এখানে দারিদ্র যোগ তৈরি করছে, একদমই না। অনেকে বলবেন যে শুক্র রবি ত্রিকোণ স্থানের অধিপতি, শুক্র কেন্দ্রস্থানের অধিপতি, কেন্দ্র ত্রিকোণ রাজযোগের মতো পরিস্থিতি হচ্ছে, আবার বৃহস্পতির দৃষ্টি মানে অত্যন্ত শুভ, একটা রাজযোগ খুব ফলপ্রদ হবে, সেটাও কিন্তু একদমই না। কারণ কেন্দ্রাধিপতি দোষ এখানে একটা লাগু হওয়ার ব্যাপার রয়েছে। রবি এখানে পঞ্চমপতি হয়ে এখানে রয়েছে অত্যন্ত শুভ, এবং মেষ রাশিতে রয়েছে, লগ্নে রয়েছে, মানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। শুক্র কেন্দ্রস্থানের অধিপতি, সপ্তম স্থানের ধনস্থানের অধিপতি, আবার বৃহস্পতি নবম স্থানের অধিপতি, তার দৃষ্টি তাহলে একটা ত্রিকোণ স্থানের অধিপতির সাথে রয়েছে, আর একটা ত্রিকোণ স্থানের অধিপতির দৃষ্টি পড়লে সেটা তো হিসাব মতো ভালো হওয়ার কথা। কিন্তু আপনাকে কিন্তু কেন্দ্রাধিপতি দোষ মাথায় রাখতে হবে। এরকম ক্ষেত্রে যদি এই ভুলটা করে ফেলেন, কেন্দ্রাধিপতি দোষ যদি মাথায় না রাখেন, তাহলে কোথাও না কোথাও আপনার ভুল হয়ে যাবে বিচারে। আপনি ভাববেন যে আমি শুক্রের দশায় তো সেরকম ফল পেলাম না যেই ফল পাওয়ার কথা, কিন্তু আপনার মাথায় সেটা নেই যে আপনার কেন্দ্রাধিপতি দোষ লেগে রয়েছে। এই জিনিসগুলো আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। তো আস্তে আস্তে আপনার জিনিস সব মাথায় এসে যাবে প্র্যাকটিসের মাধ্যমে। কোনো কিছুই ভুলবেন না, কিন্তু মুখস্থ করতে যাবেন না। আপনি নোট করে নিতে পারেন খাতায়, অসুবিধা নেই, বা পুস্তক বই আপনি পড়তে পারেন। বারবার জিনিসটা যখন অধ্যয়ন করবেন বা দেখবেন, প্র্যাকটিস করবেন, আপনার জিনিসটা মাথায় থেকে যাবে। মুখস্থ করতে যাবেন না, মুখস্থ করলে কিন্তু আপনি জ্যোতিষ শিখতে পারবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব এখনও না করে থাকলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।